আপনাদের সবাইকে স্বাগত জানাই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন 2024 কে সামনে রেখে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এবং আই ক্রিয়েশনস আয়োজিত আমাদের আজকের এই অনুষ্ঠান তর্কে বিতর্কে উপজেলা নির্বাচন অনুষ্ঠানে। উপজেলা নির্বাচন অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে এই তর্ক বিতর্কের মধ্যে দিয়ে আমরা তুলে ধরতে চাই বাংলাদেশে গণতন্ত্রের চর্চাকে, তুলে ধরতে চাই নির্বাচনী সংস্কৃতি এবং সেই সাথে আসন্ন উপজেলা নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের জাতীয় ও এলাকা ভিত্তিক যেসব উন্নয়ন রূপকল্প আছে এবং জনগণের প্রতি তাদের যে অঙ্গীকার আছে সেগুলোকে আমরা তুলে ধরতে চাই। আমরা বিশ্বাস করি যে এ ধরনের সুস্থ তর্ক বিতর্কের মধ্যে দিয়ে দেশে গণতন্ত্রের চর্চা কার্যকর হয় এবং গণতন্ত্রের ভিত শক্তিশালী হয়ে ওঠে। এই উদ্দেশ্যকে সামনে রেখে আজ আমরা এসেছি সাতক্ষীরা সদর উপজেলায় এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে রয়েছেন 4 জন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, সেই সাথে আছেন গণমাধ্যমের কর্মীরা, আছেন সর্বস্তরের জনগণ এবং স্থানীয় ভোটাররা। আপনাদের সবাইকে স্বাগত। তো প্রথমে পরিচয় করিয়ে দিতে চাই উপজেলা নির্বাচন পদপ্রার্থী 4 জনের সাথে। আমাদের সাথে প্রথমে রয়েছেন জনাব সুশান্ত কুমার মণ্ডল, এরপরে আছেন জনাব এস.এম. শওকত হোসেন, এরপরে আছেন জনাব অ্যাডভোকেট শেখ তামিম হোসেন এবং সবশেষে রয়েছেন জনাব মোহাম্মদ মশিউর রহমান বাবু। আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা এই উপজেলা নির্বাচনে এসে হাজির হয়েছি সাতক্ষীরা সদর উপজেলায় এবং সেখানে আজ আমরা নির্বাচনী প্রার্থীদের কাছে তাদের কথা শুনবো, তাদের পরিকল্পনার কথা শুনবো, রূপকল্পের কথা শুনবো। তো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে ইশতেহার, যে জনগণের জন্য তারা কি ইশতেহার তৈরি করেছেন, কি কি অঙ্গীকারনামা তারা লিখে রেখেছেন তাদের এই নির্বাচনী কার্যক্রমে। তো প্রথমে আসতে চাই জনাব সুশান্ত কুমার মণ্ডল, আপনার নির্বাচনী ইশতেহার অঙ্গীকার। ধন্যবাদ চ্যানেল আইকে। আজকের এই তর্কে বিতর্কে উপজেলা পরিষদ নির্বাচন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন প্রার্থী, আমার প্রতীক আনারস। আমি এই প্রথম প্রার্থী হয়েছি সদর উপজেলা পরিষদে। আর সাতক্ষীরার জনগণের জন্য আমার যেটি অঙ্গীকার, আমি বারবার দেখেছি যে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদে এই পরিষদে আমি দেখেছি যে যারা উপজেলা পরিষদ চেয়ারম্যান বা যারা নির্বাচিত প্রতিনিধি হন তারা সকলেই তাদের কর্মী বাহিনীর দ্বারা সাধারণ জনগণ সবসময় উপেক্ষিত হয়। একটি বিষয় দেখেছি যে অনেক সময় সাধারণ যারা ভোটার, এই সদর উপজেলায় প্রায় 4,07,000 ভোটার আছেন, তারা উপজেলা চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যানের কাছে পৌঁছাতে পারেন না। আমি প্রথম অঙ্গীকার যেটি করেছি সেটি হলো যে যদি মহান সৃষ্টিকর্তা আমার কাছে এই দায়িত্ব অর্পণ করেন জনগণের ভোটে, তাহলে যারা ভোটার, যারা ভোট দিবেন তারা সকলেই জন্য এই উপজেলা পরিষদের দ্বারটি উন্মুক্ত থাকবে। জি, এটি আমার প্রথম অঙ্গীকার। আর দ্বিতীয় যে অঙ্গীকারটি আমি করেছি, আমি যেহেতু পেশায় একজন শিক্ষক, আমি চাই যে একজন শিক্ষকের হাতে ন্যায় বিচার বিঘ্নিত হবে না সাতক্ষীরার জনগণের জন্য। আর কর্ম পরিকল্পনার মধ্যে আমি যেটি করেছি সেটি হলো যে সাধারণ জনগণের যারা আজকের আমার সদর উপজেলা থেকে হয়তো বৈকারী একটি প্রত্যন্ত এরিয়া, কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত পরে আপনাকে প্রশ্ন করব। আমরা বুঝতে পারছি আপনার মূল পরিকল্পনা হচ্ছে যে সবার জন্য এটা সহজগম্য করা, সবাই যাতে সহজে অ্যাক্সেস পায় এবং শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সবকিছুতে আপনি অনেক জোর দেবেন। ধন্যবাদ জনাব সুশান্ত কুমার মণ্ডল। এবারে আসতে চাই জনাব এস.এম. শওকত হোসেন, আপনার কাছে আপনার অঙ্গীকার এবং ইশতেহার। আপনাকে ধন্যবাদ এবং যারা মিডিয়ার সাংবাদিক ভাইরা আছে তাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আগামী 29 মে যে নির্বাচন, এই নির্বাচনে আমি প্রার্থী হিসাবে আমার প্রতীক হচ্ছে মোটরসাইকেল। আমি এর আগে এই উপজেলা পরিষদে 9 থেকে 14 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছি ভাইস চেয়ারম্যান হিসাবে। গতবারও আমি নির্বাচনে ছিলাম, সামান্য ভোটে ফেল করেছি। এই উপজেলা পরিষদ সম্পর্কে আমি মোটামুটিভাবে আমার একটা অভিজ্ঞতা আছে বলে আমি মনে করি। যে আপনার অঙ্গীকারগুলি যদি বলেন যে কি কি করবেন সাতক্ষীরা জনগণের জন্য। সাতক্ষীরা এই উপজেলা পরিষদে আমি নির্বাচিত হতে পারলে
প্রথম যে কাজটি হবে সেটা স্বচ্ছ জবাবদিহিমূলক একটা উপজেলা পরিষদ গঠন করা। বাহ, চমৎকার। তারপরে এবং এই সাতক্ষীরার সার্বিক উন্নয়ন করা। জি, উন্নয়নের ধরন তো বিভিন্ন ধরনের আছে, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে এই সাতক্ষীরার মানুষ যেটা জলবদ্ধতায় কষ্ট পায়। জি, জলবদ্ধতা এখানে আরো অনেক বড় দাবি আছে, যেটা সেটা উপজেলা চেয়ারম্যানের একার পক্ষে নয়, সাতক্ষীরা আপামর জনগণের জি। সহযোগিতা উপজেলা সম্ভব। চেয়ারম্যান হিসেবে আপনি কি সেটা করতে পারবেন? বিশ্ববিদ্যালয় যেটা সরকার ঘোষণা করেছে অনতিবিলম্বে বাস্তবায়ন করা, জি, এবং রেল লাইন যেটা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছে অদ্যাবধি এটা বাস্তবায়িত হয়নি, সেটার জরুরি বাস্তবায়নের আমার সার্বিক সহায়তা থাকবে। এবং সাতক্ষীরাকে মাদক নির্মূল করা এবং আইন শৃঙ্খলার সার্বিক উন্নতি উন্নয়ন করা। করা। বা অনেক এক ধন্যবাদ কথায় হলো জনাব এস এম স্বচ্ছ শওকত হোসেন, জবাবদিহিমূলক অনেক ধন্যবাদ। একটা উপজেলা পরিষদ গঠন করাই জি, আমার মূল লক্ষ্য। জি, অনেক ধন্যবাদ, বুঝতে পেরেছি। এবার জনাব অ্যাডভোকেট শেখ তামিম হোসেন। ধন্যবাদ চ্যানেল আইকে এবং ইন্টারন্যাশনাল রিপাবলিক অফ ইনস্টিটিউট এর উদ্যোগে আজকের এই তর্ক বিতর্ক উপজেলা পরিষদ নির্বাচনে যারা সম্মানিত সামনে উপস্থিত হচ্ছেন মিডিয়া কর্মী, আমাদের উপস্থিত সম্মানিত ভোটারগণ, সকলকে সাতক্ষীরা জেলাবাসীর পক্ষ থেকে অভিনন্দন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং বক্তব্য শুরুতেই হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি বাংলার রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু সহ সকলকে স্মরণ করছি। আমার মূলত লক্ষ্য উদ্দেশ্য একটাই, যে সাতক্ষীরাবাসী একটি দীর্ঘদিনের যে জলবদ্ধতা এটি দূরকরণ। দ্বিতীয়ত, যে সাতক্ষীরার অনেক পরিশ্রমী দিনমজুর মানুষ তারা একটি লোনের কিস্তি দিয়ে একটি ইজি বাইক ক্রয় করে, কিন্তু ক্রয় করা সত্ত্বেও ঠিক মতো স্বাধীনভাবে ট্যাক্স দেওয়া সত্ত্বেও সে গাড়িটি পরিচালিত করতে পারে না, সেটি যাতে স্বাধীনভাবে যানজট মুক্ত চলতে পারে সে ব্যাপারে অবশ্যই আমার সুদৃষ্টি থাকবে। পাশাপাশি আমি দেখেছি মানুষ যখন প্রচণ্ড অসহায় হয়ে পড়ে, সর্বশেষ যখন শেষ প্রান্তে দাঁড়িয়ে বিচার পায় না, তখন সাংবাদিকদের তার প্রান্তে হাজির হয়। এবং যার সাংবাদিকরা একমাত্র যারা অনারিয়াম ছাড়াই তারা নির্দ্বিধায় নিঃসংকোচে প্রত্যেকটি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে থাকে, যার কারণে সাংবাদিকদের একটি অনারিয়ামের যারা কর্তৃপক্ষ আছেন তাদের সাথে কথা বলে অনারিয়ামের ব্যবস্থা করা। দ্বিতীয়ত হচ্ছে সাতক্ষীরা মানুষের জন্য একটি পর্যটন কেন্দ্র স্থাপন এবং গ্লোবাল নেটওয়ার্কের মাধ্যমে স্বল্পমূল্যে যাতে নেট প্রদান করে মানুষ আধুনিক যে বর্তমান ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ হচ্ছে তার জন্য সুফলভোগী হতে পারে। পাশাপাশি আমি দেখেছি প্রত্যেকটি থানা এবং উপজেলায় যারা ইউনিয়ন পর্যায়ে প্রান্তিক মানুষ অসুস্থ হওয়ার পর পেশেন্ট মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, অ্যাম্বুলেন্স আসতে আসতেই সেই অ্যাম্বুলেন্সটা পৌঁছানোর আগেই দি পেশেন্ট হ্যাড ডাইড দি বিফোর ডক্টর কেম। আমি ব্যবস্থা করব প্রত্যেকটি উপজেলায় ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা এবং দোয়ায় ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছি। যদি জয়লাভ করতে পারি প্রত্যেকটি ইউনিয়নে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করব। চমৎকার, অনেক ধন্যবাদ জনাব শেখ তামিম হোসেন। আমাদের আসতে চাই আমাদের পরবর্তী যিনি আছেন জনাব মোহাম্মদ মশিউর রহমান বাবু, আপনার অঙ্গীকার এবং ইশতেহার। ধন্যবাদ। আমি প্রথমেই আমাদের চ্যানেল আইকে ধন্যবাদ জানাই, আর আই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠান করার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। সামনে উপস্থিত আমার ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ যারা আছে আমাদের সকলকে জানাই আমি সালাম, এবং সেই সাথে সাতক্ষীরা সদর উপজেলাবাসীকে জানাই আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আমি প্রথম অঙ্গীকার করছি, যেটা হলো সাতক্ষীরায় বেকারত্ব কমানোর জন্য আমি টেক্সটাইল মিল চালুর পুনরায় ব্যবস্থা করার জন্য আমি অঙ্গীকার করছি। সাথে সাথে জলবদ্ধতা, সাথে সাথে রাস্তাঘাট মান উন্নয়ন, এবং সেই সাথে আরও একটি কথা বলতে চাই, আমি হতে চাই জনগণের বন্ধু হিসেবে উপজেলা চেয়ারম্যানের জায়গায় চেয়ারে যেতে চাই। জনগণের সেবা যেন আমি জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দিতে পারি, এবং সেই অঙ্গীকারের মাধ্যমে সাতক্ষীরায় সদর উপজেলা যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে, স্বাস্থ্যসেবা আমাদের অনেক খারাপ অবস্থা, সেই স্বাস্থ্য সেবাটা সুনিশ্চিত করার জন্য এটা থাকবে আমার প্রথম তৃতীয় অঙ্গীকার, যে স্বাস্থ্যসেবা যেন আমি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। এই জন্য কমিউনিটি ক্লিনিক যেগুলো আছে সেগুলো যেন আরও আধুনিকায়ন করে এবং চিকিৎসার জন্য সুব্যবস্থা হয়, সেটাও আমি অঙ্গীকার থাকলো আমার। এবং যে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদক আসক্ত মুক্ত হবে এই উপজেলা পরিষদ, এবং এই উপজেলা পরিষদের সকল সমস্যার জন্য জনসাধারণ যেন আমার কাছে সব সময় আসতে পারে সেই ব্যবস্থা থাকবে। কোনো কারোর মাধ্যমে আসা লাগবে না, সরাসরি আমাকে ফোনের মাধ্যমে আমার বাসায় এবং এই উপজেলা পরিষদের কোনো দরজায় কাউকে খোলা থাকবে ওপেন। অনেক ধন্যবাদ জনাব মশিউর রহমান বাবু, অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার।
আপনি খুব স্পেসিফিক্যালি আপনার অঙ্গীকারনামা এবং ইশতেহার পেশ করেছেন, অনেক ধন্যবাদ। এবারে জানতে চাই যে আমাদের এই সাতক্ষীরা সদর উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নয়নে এবং দুর্নীতি দমনে আপনার কি কি পরিকল্পনা আছে? শুরু করবো জনাব সুশান্ত কুমার মণ্ডল আপনাকে দিয়ে। সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং দুর্নীতি দমনে আমি সাতক্ষীরার যেসব সুশীল সমাজের মানুষ রয়েছেন, সাংবাদিক, শিক্ষক, প্রবীণ রাজনীতিবিদ, এদের সমন্বয়ে আমি একটি মাসিক মিটিং করে তাদের পরামর্শ অনুযায়ী তারা যে পরামর্শ দিবেন সেই অনুযায়ী উপজেলা পরিষদের একটি কার্যক্রম আমি পরিচালনা করতে চাই। বাহ, চমৎকার, অনেক ধন্যবাদ জনাব সুশান্ত কুমার মণ্ডল। খুব চমৎকার করে বলেছেন যে তিনি তার প্রশাসনিক কার্যক্ষমতা তো ব্যবহার করবেনই, কিন্তু সবচাইতে বেশি উনি জোর দিয়েছেন প্রশাসনের যারা ব্যক্তি আছেন তারা এবং স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দুর্নীতি দমনে তিনি কাজ করবেন। অনেক ধন্যবাদ জনাব সুশান্ত কুমার মণ্ডল। আসতে চাই এস এম শওকত হোসেন, আপনার কাছে একই প্রশ্ন, দুর্নীতি দমন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য কি করবেন? দুর্নীতি আজকে সমাজে একটা ব্যাধি হিসাবে রূপ নিয়েছে। কোনো একক ব্যক্তি বা বিশেষ সম্পূর্ণভাবে এই দুর্নীতি মুক্ত করা সম্ভব নয় বলে আমি মনে করি। একজন উপজেলা চেয়ারম্যান, তার 14টা চেয়ারম্যান আছে আমাদের, এবং ডিপার্টমেন্ট অফিসাররা এই উপজেলা পরিষদের সদস্য। তাদের সমন্বয়ে এবং সাংবাদিক এবং সুশীল সমাজ সকলের মতামতের ভিত্তিতে এই দুর্নীতিকে কমিয়ে আনার অনেকটা সম্ভব হলো। সম্পূর্ণ নির্মূল করা অনেক দুরূহ কাজ। আর আইন শৃঙ্খলার ব্যাপারে এটা সীমান্তবর্তী এলাকা, এখানে প্রশাসন কাজ করে, কিন্তু এই প্রশাসনের সাথে যদি জনপ্রতিনিধিদের, মেম্বার, চেয়ারম্যান, সাংবাদিক সকলকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা যায়, জি, তাহলে আইন শৃঙ্খলার আরো উন্নত করা সম্ভব। জি, অনেক ধন্যবাদ জনাব এস এম শওকত হোসেন। এবারে আসতে চাই অ্যাডভোকেট শেখ তামিম হোসেন, আপনি নিজে আইন পেশায় আছেন, সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি দমন নিয়ে আপনার কাছ থেকে নিশ্চয়ই আমরা আরো স্পেসিফিক কিছু শুনতে পাবো। ধন্যবাদ। অ্যাকচুয়ালি দুর্নীতি একটি মারাত্মক ব্যাধি। এই ব্যাধি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে ইসলামিক চেতনাবোধ জাগ্রত করা। সেই ব্যাপারে যারা আলেম যারা আছেন তাদের মাধ্যম দিয়ে কিছু জ্ঞানের আসর তৈরি করে প্রশিক্ষণের ব্যবস্থা করা। দ্বিতীয়ত হচ্ছে যে দুর্নীতি বেশিরভাগই ক্রাপ্টেড হয়, কারণ একটি প্রশাসন যখন উন্নত মানের গাড়ি ব্যবস্থা থাকে না, সেই উন্নত গাড়ি যখন থাকে সেই দুর্নীতি যদি প্রথমে স্টপ করা যায় সেটি। তৃতীয়ত হচ্ছে বেকার যে যুবকগুলো আছে সেই যুবক যখন মাদকের করাল গ্যাসে জর্জরিত হয়ে যায় তখন ভিন্ন পথে ধাবিত হয়। এজন্য যুবকদেরকে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে, গ্লোবাল নেটওয়ার্কের মাধ্যমে বেকারত্ব ঘুচিয়ে আমার বিশ্বাস সেক্ষেত্রে আমাদের দুর্নীতি কমবে এবং পাশাপাশি প্রত্যেকেই যার যার অবস্থান থেকে এই শহর আমার, এই কাজটি আমার। বঙ্গবন্ধু বলেছেন স্বদেশপ্রেম যেটি যেটি নিজের কাছ থেকে মন দিয়ে করা হয় সেটি দেশপ্রেম। সেই দেশপ্রেম বোধ থাকলে, জাগ্রত থাকলে আমার বিশ্বাস সকলে মিলে একটি সুন্দর আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দুর্নীতি দমন করা সম্ভব। জনাব, ধন্যবাদ জনাব অ্যাডভোকেট শেখ তামিম হোসেন, চমৎকার করে বলেছেন। এবারে জনাব মোহাম্মদ মশিউর রহমান বাবু, আপনার কাছে জানতে চাইবো একই প্রশ্ন, দুর্নীতি দমন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আপনার কি পরিকল্পনা? আমার পরিকল্পনা, যেহেতু উপজেলা পরিষদের উন্নয়ন আইন শৃঙ্খলা মিটিং কমিটি আছে, আমি বলবো এখানে আরও সুশীল সমাজের কিছু যারা নেতৃত্ব দেয় ইউনিয়ন পর্যায়ে তাদেরকে নিয়ে এবং আমাদের সুশীল সমাজকে নিয়ে একসাথে সম্পৃক্ত করে এবং তাদেরকে আরও জাগ্রত করতে হবে এবং দুর্নীতি যেখানে হবে সেখানে অন্যায়ের প্রতিবাদ গড়ে তুলতে হবে, তাহলে এই দুর্নীতি মুক্ত হবে। আমি সেইটাই উদ্যোগ নেব। আগে ইউনিয়ন থেকে গড়ে উঠবে সেই দুর্নীতি মুক্তের স্লোগান, এবং মাদকাসক্ত যারা আছে আমি তাদেরকেও সেখানে সচেতন করব, যুব সমাজকে। এই জন্য আমি স্কুল পর্যায়ে আমি কারিগরি শিক্ষা বোর্ড যদি আমি চালু করতে পারি, শিক্ষা একাডেমি, বিভিন্ন ট্রেড দিয়ে, তাহলে দেখা যাচ্ছে এখানে বেকারত্ব অনেক ঘুষবে এবং সেখান থেকে নিজেই স্বাবলম্বী হতে পারবে, এবং নিজে যখন স্বাবলম্বী হতে পারবে তখন এই দুর্নীতি বা বেকারত্ব অনেক কমে আসবে। এবং যুব সমাজকে ক্রীড়াঙ্গনে নিয়ে যেতে হবে। আমাদের আজকে দেখা যায় যে খেলাধুলোর মাঠে এখন আমরা দেখতে পাই না,
কিন্তু আজকে যদি যুব সমাজকে এবং তরুণদের যদি খেলার মাঠে নিয়ে খেলাধুলার যাওয়া যায়, মাধ্যমে নিয়ে আসলে খেলাধুলাগুলো যদি আমরা মাদক সেভাবে মুক্ত করা মুক্ত যাবে, আইন করা যাবে, আইন শৃঙ্খলা শৃঙ্খলা উন্নতি অনেক হবে। উন্নতি ঘটবে। জি, অনেক ধন্যবাদ জনাব বাবু। এবারে জানতে চাই যে আমাদের বাংলাদেশের একটি লক্ষ্য রয়েছে যে 2041 সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে এবং একই সাথে উন্নত দেশে পরিণত হবে। তো উন্নত দেশে পরিণত করতে হলে যেটা করতে হয় সেটা হচ্ছে জনগণের সর্বস্তরের অর্থনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ, এবং আমাদের জনগণের একটা বিশাল সংখ্যক অংশ হচ্ছে তরুণ এবং নারী। এই তরুণ এবং নারীদেরকে সামাজিক কার্যক্রমে এবং অর্থনৈতিক কার্যক্রমে সম্পৃক্ত করবার জন্য এবং অর্থনৈতিক পরিস্থিতি উন্নয়নের জন্য আপনাদের কি পরিকল্পনা আছে জানতে চাইবে প্রথমেই জনাব সুশান্ত কুমার মণ্ডল আপনার কাছে। ধন্যবাদ। সাতক্ষীরা সহ সারা বাংলাদেশের যে জনগণ তার অর্ধেকের বেশি নারী, আর নারী এই জনগোষ্ঠীকে যদি উন্নত করা না যায় তাহলে সমৃদ্ধ বাংলাদেশ তৈরি হবে না। এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে 2041 সালের যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ দিয়েছেন, সেই চ্যালেঞ্জটি মোকাবেলা করার জন্য নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম। সেক্ষেত্রে আমরা মনে করি যে নারীদেরকে প্রথমেই শিক্ষায় শিক্ষিত করতে হবে। দ্বিতীয় যে কাজটি সেটি হলো যে বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে। এটি অত্যন্ত কঠোরভাবে, এবং যদি বাংলাদেশের যে উপজেলা পরিষদগুলো আছে সেগুলো যদি কার্যকরী ভূমিকা পালন করে বাল্য বিবাহ বন্ধ করার একটা পরিকল্পনা, তারপরে সেটা সম্ভব হবে। আর সবচেয়ে বড় বিষয়টি হলো নারীদের কর্মসংস্থান তৈরি করতে হবে। সেটা কিভাবে করবেন? কর্মজীবী নারীদের শিক্ষিত হলেই কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তখন কিন্তু নারীরা স্বাবলম্বী হবে। আর স্বাবলম্বী হলেই কিন্তু একটি দেশ সমৃদ্ধ বাংলাদেশ হতে পারে এবং সারা পৃথিবীর মধ্যে একটি রোল মডেল হতে পারে নারীদের। আর যুবকদের জন্য আমি বলতে চাই, তরুণ যারা সমাজ শিক্ষিত তাদেরকে যদি মাদক মুক্ত করা যায় তাহলে আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ তৈরি হবে। নিশ্চয়ই তরুণরা মাদক, আর একটি বিষয় একটু বলা দরকার, এবং খেলাধুলার প্রতি পর্যাপ্ত ক্রীড়া কমপ্লেক্স এবং ক্রীড়া প্রতিষ্ঠান তৈরি করতে হবে। জি, বুঝতে পেরেছি। তাদেরকে যতভাবে আপনি ইনভলভ করবেন বিভিন্ন কাজে এই সমস্যাগুলো কমে আসবে। আসতে চাই একই প্রশ্ন নিয়ে জনাব এস.এম. শওকত হোসেন আপনার কাছে। আপনার কি পরিকল্পনা তরুণ এবং নারীদেরকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্য? স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সরকারের যে ঘোষণা হচ্ছে গ্রাম হবে শহর। জি, আজকে গ্রাম শহরে রূপান্তরিত হয়েছে। জি, এটা উন্নয়ন। আজকে যেভাবে গ্রাম পর্যন্ত তৃণমূল পর্যায়ে রাস্তাঘাট, এ দুটি প্রধান শর্ত, একটা যোগাযোগ ব্যবস্থা, একটা বিদ্যুৎ ব্যবস্থা। জি, এটা সরকার লক্ষ্যমাত্রায় পৌঁছে গেছে। জি, এবং এর সাথে শিক্ষা এবং নারীর সমাজের উন্নয়ন, গোটা জনগোষ্ঠীকে ডেভেলপমেন্ট করা, তাহলে তো জাতীয় উন্নয়ন। স্থানীয়ভাবে এটা সম্ভব না, এটা সহযোগিতা করা মাত্র। একটা উপজেলা পরিষদ সরকারের এই পরিকল্পনা বাস্তবায়নে অংশগ্রহণ এবং সহযোগিতা করতে পারে। একটা উপজেলা পরিষদের পক্ষে ওটা বাংলাদেশের রূপকল্প বাস্তবায়ন সম্ভব নয়। অনেক ধন্যবাদ জনাব শওকত হোসেন, আপনার কথা পরিষ্কার যে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশ সরকারের যা যা এজেন্ডা আছে, কর্মসূচি আছে, উপজেলা চেয়ারম্যান হিসেবে আপনি সেটা পুরোটাকে সাপোর্ট করবেন, সেটাকে বাস্তবায়ন করবেন। চমৎকার, খুব ভালো বলেছেন। আসতে চাই অ্যাডভোকেট শেখ তামিম হোসেন, আপনি নিজেও তরুণ, আপনার কাছে জানতে চাইবো যে তরুণদের জন্য, নারীদের জন্য অর্থনৈতিক কর্মকাণ্ডে সক্ষম হবার জন্য, সক্রিয় করবার জন্য কি করবেন, কি পরিকল্পনা? বীরশ্রেষ্ঠ নেপোলিয়ন বলেছিলেন, তুমি একটু শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দিব। এবং তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সর্বপ্রথমেই নারীদেরকে প্রাধান্য দিয়েছেন এবং পৃথিবীতে যা কিছু সৃষ্টি এবং কল্যাণকার তার কিছু সবকিছু অর্ধেক করেছেন নরী এবং অর্ধেক নর। তারই ধারাবাহিকতায় ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং সহযোগিতা আসতে পারি, তাহলে নারীদেরকে প্রথমেই স্বল্প মূল্যে ঋণ গ্রহণ করে বিউটি পার্লারের ব্যবস্থা করে তাদেরকে স্বীকৃতি দেবো এবং হস্তশিল্প প্রশিক্ষণ দেবো। যুব উন্নয়ন থেকে সেলাই মেশিন নিয়ে যারা গ্রামের প্রত্যন্ত মানুষ আসে তাদেরকে সেলাই মেশিনের মাধ্যম দিয়ে প্রশিক্ষণ করে পরিবার চালাতে পারবে। পাশাপাশি তরুণ সমাজ আছে, সেই তরুণ সমাজদের যুব সমাজে ড্রাইভিং প্রশিক্ষণ আছে, যারা লেখাপড়া কম জানে, মাছের খামার আছে এবং গরুর খামার করছে, পোল্ট্রি খামার করছে। আমার বিশ্বাস আগামী দিনে 2041 বাস্তবায়নের জন্য এই আউটসোর্সিং ইনকামের পাশাপাশি আমরা যদি সবাই এগিয়ে আসি এবং বর্তমান সরকার অত্যন্ত বেশি আন্তরিক নারী এবং পুরুষদের প্রতিষ্ঠিত করার জন্য, তারই ধারাবাহিকতায় আমাদের মূল টার্গেট। একদম ঠিক বলেছেন, চমৎকার বলেছেন।
জি, আপনি খুব সুন্দর কয়েকটি পয়েন্ট বলেছেন। একটি হচ্ছে নারীদেরকে প্রথমে ঋণ দেয়া, জি, যাতে তারা নিজে থেকে কিছু কুটির শিল্প করতে পারেন এবং তাদেরকে প্রতিষ্ঠিত প্রশিক্ষণ হতে দেয়া, পারেন। সেলাই মেশিন দেয়া, সেলাই প্রশিক্ষণ দেয়া, বা এবং সরকারি যে সমস্ত সংস্থা আছে সংস্থা আছে যারা তরুণ এবং Absolutely. নারীদেরকে বিভিন্ন রকম প্রশিক্ষণ দিয়ে থাকে, Absolutely. সেখানে তাদেরকে promote করা। দিয়ে এই শিক্ষা কার্যক্রমগুলো পরিচালনা Absolutely করা right. জি। এবং বিভিন্ন ক্ষেত্রগুলো আবিষ্কার করে তাদেরকে সেখানে সম্পৃক্ত Absolutely. করা। এবং পাশাপাশি অসহায় এবং দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে দুবেলা দুপুরে খেয়ে দিয়ে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ বিনিময় বাহ, চমৎকার, খুব চমৎকার পরিকল্পনা আপনার জনাব অ্যাডভোকেট শেখ তামিম হোসেন। এবারে আসতে চাই জনাব মোহাম্মদ মশিউর রহমান বাবু, আপনি নিজেও একজন তরুণ, তরুণদের জন্য আপনার কি পরিকল্পনা? আমি ইতিমধ্যেই বেশ কয়েক বছর যাবৎ এই তরুণ নারীদের জন্য কাজ করে যাচ্ছি। তার মধ্যে যেমন হাঁস মুরগি পালন, গবাদি পশু পালন, খাঁটি দুধের যে এটা, আমি এইটা নিয়ে কাজ করছি বেশ কিছুদিন আগে, কয়েক বছর আগের থেকে। কারণ আমি দেখেছি নারীদের দিয়ে অনেক কিছু সম্ভাবনা, এবং বাংলাদেশে সব জায়গায় খেলাধুলো বলেন, সব জায়গায় বলেন, নারীরা সব জায়গায় এগিয়ে, পড়াশোনার ক্ষেত্রেও নারীরা এগিয়ে। তো সেইটা আমি যেটা করতে চাচ্ছি, এই আমি আগেই বলছিলাম কারিগরি শিক্ষা বোর্ডের কথা। কারিগরি শিক্ষা এটা হলো যে বিভিন্ন ট্রেড নিয়ে এই শিক্ষা, এখান থেকে ট্রেনিং নিয়ে নিজেই কিন্তু সেখানে স্বাবলম্বী হতে পারবে। যেমন টেলার্স হতে পারে, যেমন কম্পিউটার, বিভিন্ন রকম কারিগরি শিক্ষা আছে। কারিগরি সেটার কথা আপনি শিক্ষা আছে। নারী এবং তরুণদের কারিগরি থেকে শিক্ষায় শিক্ষিত শিক্ষা দেবে, করবেন। এবং প্রত্যেক স্কুলেই যদি আমরা জি। এই কারিগরি ট্রেডগুলো চালু করতে পারি, জি। তাহলে সেখান থেকে আমাদের নারীদের এবং আরে বাহ, তরুণদের আপনি খুব সবকিছু ভালো একটা বেরিয়ে পয়েন্ট আসবে। বলেছেন যে এটা যে তারা একেবারে ট্রেনিং সহ শিখে প্রাপ্তবয়স্ক হয়ে করবে তা না, স্কুল পর্যায় থেকে পর্যায় আসলে থেকে আমাদের এটা কারিগরি শিক্ষাটা শুরু দরকার। হবে। অলরেডি আমি একটা এই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, আচ্ছা, সেখানেও কারিগরি শিক্ষা বোর্ডের একাডেমি স্বীকৃতির জন্য আমি অনুমোদন আর অল্প কিছুদিনের ভেতরে পেয়ে যাব। বারে বাহ, তো এই চমৎকার জনাব, উদ্যোগটা আমি নিয়েছি, চমৎকার জনাব এটা মশিউর আমি রহমান বাবু। করব, এবং তারা তাদের স্বাবলম্বী হওয়ার জন্য জি, আমি সরকারের সাথে সহযোগিতা নিয়ে তাদের ক্ষুদ্র ঋণও ব্যবস্থা করব, এবং বিভিন্ন আমাদের প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা আছে, বাহ। সেই ব্যবসায়ীরা তাদের সাথে আপনি সম্পৃক্ত করে দেবেন। জি, অনেক তারা ধন্যবাদ যেন জনাব স্বাবলম্বী মশিউর রহমান হতে বাবু, পারে। আপনার পয়েন্টস ক্লিয়ার। তার মানে হচ্ছে যে স্কুল পর্যায় থেকে তরুণ এবং যারা আছে শিক্ষার্থী যারা আছে তাদেরকে কারিগরি প্রশিক্ষণে প্রশিক্ষিত করবেন এবং সরকারি বিভিন্ন সংস্থাকে নিয়োজিত করবেন, সেই সাথে তারা যেন ঋণ পেয়ে নিজেরাই কিছু করতে পারে সে উদ্যোগ গ্রহণ করবেন। এই ব্যাপারে আপনি এরই মধ্যে অভিজ্ঞ, কারণ এই কাজটাই আপনি এখন করছেন। এবারে আমরা আসতে চাই আমাদের এই সাতক্ষীরা উপজেলার কিছু সমস্যা নিয়ে, যেটা সবাই এটা নিয়ে আলাপ করছেন, আমরাও শুনছি এটা নিয়ে। দুটো সমস্যা প্রকটভাবে দেখা দিয়েছে, একটা হচ্ছে জলাবদ্ধতার সমস্যা, অপরটি হচ্ছে সুপেয় পানি বা পানির ব্যবস্থা। এই দুটো সমস্যা সাতক্ষীরা জর্জরিত। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে এই সমস্যা দুটোর সমাধানে কি করবেন? জনাব সুশান্ত কুমার মণ্ডল। ধন্যবাদ। সাতক্ষীরার জলাবদ্ধতার সমস্যা, এটি সাতক্ষীরা সদর উপজেলার একটি সমস্যা, কিন্তু সুপেয় পানির সমস্যা এটি সাতক্ষীরা সদর উপজেলার জন্য নয়। সুপেয় পানির সমস্যা সাতক্ষীরার যে পার্শ্ববর্তী যে উপজেলাগুলো রয়েছে, জি, শ্যামনগর, আশাশুনি, দেবহাটা, এই এলাকার এই জি, সমস্যা। জলাবদ্ধতার কথা যদি বলি তাহলে কি করবেন জলাবদ্ধতা নিরসনে? জলাবদ্ধতা সাতক্ষীরার সবচেয়ে বড় সমস্যা এটি হলো যে চিংড়ি ঘের, সাতক্ষীরা সদর উপজেলা ঘেরটাই সবচেয়ে মূলত বড় সমস্যা। আমরা সমস্যাটা কি কারণে জানি, সমাধান কল্পে আপনার পরিকল্পনা কি যদি একটু বলতেন? সমাধানের জন্য সাতক্ষীরায় এটি হলো যে নদী খননটা একটি প্রজেক্ট, তবে সেটি হলো ইকোসিস্টেম, যদি পানি প্রবাহ যদি তৈরি করা না যায় তাহলে আমরা নদী কেটে ফেলালে আবার সেটি আরো বেশি ভরাট হয়ে যাচ্ছে। এজন্য সাতক্ষীরার যে বড় নদীগুলো শিবসা এবং আমাদের ইছামতি, এর সাথে ছোট নদীগুলোর একটি ইকোসিস্টেম তৈরি করে দিলে স্রোত পানি প্রবাহ যদি তৈরি হয় তাহলে এই জলাবদ্ধতা চলে যাবে। চমৎকার কথা বলেছেন সায়েন্টিফিক ওয়েতে। জনাব এস এম শওকত হোসেন, একই প্রশ্ন, সাতক্ষীরা সদর উপজেলার যে প্রধান সমস্যা জলাবদ্ধতা, এটি নিরসনে আপনার পরিকল্পনা কি? পানি এবং সুপেয় পানি, উনি বলছেন যদিও সুপেয় পানির সমস্যা নেই। না, সুপেয় পানি একদম নেই সেটা বলা যাবে না। এখানে শহরে এবং গ্রামে, শহরেই যে আমাদের এখানে যে পানি সাপ্লাই দেয় সেটা আসলে খাওয়ার উপযোগী না, সেজন্য এখানে ডিপ টিউবওয়েল বসানোর এটাকে বাড়ানো, এবং ডিপ টিউবওয়েলে গত 2 টার্মে আমাদের এই পৌরসভাতে কোনো ডিপ টিউবওয়েল সরকারি বরাদ্দ হয়নি। আচ্ছা, আমি আশা করি এটা জনস্বাস্থ্য প্রকল্প অধিদপ্তর এবছরে
সরকারের চেষ্টা আছে আরো কিছু ডিপ আরো টিউবওয়েল deep বসানো tubewell, হলে জি এটা হবে। জি আর গ্রামে জলাবদ্ধতার আমাদের ব্যাপারে সদরের 14টা ইউনিয়নের মধ্যে জি মাত্র 6টি ইউনিয়নে হ্যাঁ ডিপ টিউবওয়েল সাকসেসফুল হয়, আচ্ছা বাকি ইউনিয়নগুলো ডিপ টিউবওয়েল সাকসেসফুল হয় না। তাহলে ওগুলোতে আপনি সেখানে বেতনের ব্যবস্থা করবেন। আপনার ওই যে পানির ট্যাঙ্কি সরবরাহ করে বৃষ্টির পানি ধারণ করে সেখানে খেতে হয়, রেইন ওয়াটার, জি খেতে হয়, তা না জি। হলে সেই সব জায়গায় ডিপ সাকসেসফুল হয় না। জি জি কিন্তু ডিপ টিউবওয়েল আমাদের যেহেতু সময় উপজেলা কম এই জন্য আমি পরিষদের আপনার কাছে মাধ্যমে একটু তাড়াতাড়ি জানতে চাচ্ছি। জনস্বার্থ প্রকৌশল একটা সেকশন আছে উপজেলায়, জি তাদের মাধ্যমে প্রতি বছর প্রায় 200 ডিপ টিউবওয়েল সরবরাহ করা এবছরও করা আচ্ছা হয়েছে। তার মানে আপনার কথা এটা যদি- বাড়িয়ে জি এই সুপের পানির ব্যবস্থাটা করা। জি জি আর এটা এটা ক্লিয়ার। জলবদ্ধতা জলবদ্ধতা সম্পর্কে যদি বলেন। জলবদ্ধতা ব্যাপারটা এটা আমি প্রথমেই বলেছি যে এখানে প্ল্যানিং অনুযায়ী যথেচ্ছ ঘের, রাস্তার ধারে একটা ঘের করলে আমরা এটা সমস্যা- সরকারের সদস্য, আমরা প্ল্যানিং আছে সমস্যাটা জানি। যে ঘেরের আপনি লাইসেন্স সমাধানটা দিতে গেলে বলেন। রাস্তা আলাদা ড্রেন রাখতে হবে, রাস্তাটাকে আইল ব্যবহার করে পানি প্রবাহটা কমিয়ে দেওয়া জি এবং নদীর নাব্যতা না থাকার ফলে এই জলবদ্ধতা ড্রেন আউট হতে পারে না বলেই জি জলবদ্ধতা এটা আমরা জানি। সৃষ্টি সমাধান হচ্ছে। আপনি যদি সেটা সমাধানের কথা ইতিমধ্যে বলেন। আমাদের সরকার, এটা উপজেলা পরিষদের দ্বারা সম্পূর্ণ সম্ভব নয়, জি এটা উচ্চ পর্যায়ে এবং পানি উন্নয়ন বোর্ডের দ্বারা এবছর ব্যাপক হারে খাল খননের উদ্যোগ সরকার নিয়েছে এবং আরো যেগুলো বাকি আছে আমাদের এই মন্ত্রণালয় বা আমাদের স্থানীয় মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে এগুলো পরিকল্পনা নিয়ে বাকি খালগুলো আচ্ছা দ্রুত আপনি খুব ভালো বলেছেন খনন যে করে তার মানে মন্ত্রণালয়ের এই মাধ্যমে জলবদ্ধতা অলরেডি দূর খাল করা খনন সম্ভব। কার্যক্রম প্রকল্প নেওয়া হয়েছে হাতে। এটা বাস্তবায়ন হলে জলবদ্ধতা আরো আরো কিছু কমবে খাল খনন এবং দরকার, আরো কিছু পরিকল্পনা নেওয়া হলে এই সমস্যার স্থায়ী দূর হবে বলে সমাধান আমরা হবে বলে মনে- আপনি মনে বিশ্বাস করি। করেন। জি, জি। অনেক ধন্যবাদ জনাব ইসহাক শওকত হোসেন। আসতে চাই অ্যাডভোকেট শেখ তামিম, আপনার কাছে একই প্রশ্ন, জলাবদ্ধতা সুপেয় পানির সমস্যা নিরসনে কি করবেন? জলবদ্ধতা পানির স্বাভাবিক হচ্ছে পানির একটি বহমান প্রক্রিয়া এবং তারই ধারাবাহিকতায় জলবদ্ধতা দূরকরণের প্রধান হচ্ছে যে আমাদের যে নদী খননের ব্যবস্থা পরিকল্পিতভাবে করতে হবে এবং এই নদী খননটা এমনভাবে করতে হবে যেন পানিটা সুন্দর হবে একদম লাস্ট ফিনিশিং পর্যন্ত জলবদ্ধতা যেখানে আছে সেখানে দূর করে একটি জায়গায় নির্দিষ্ট জায়গায় পড়ে। দ্বিতীয়ত হচ্ছে অপরিকল্পিত বাড়ি ঘর নির্মাণ। এই অপরিকল্পিত বাড়ি ঘর নির্মাণের ফলে প্রত্যেকটি দেখবেন জায়গায় রাস্তা কম, ড্রেনেজ ব্যবস্থা নাই, পানি যাওয়ার প্রক্রিয়া আছে কিন্তু ড্রেনের ব্যবস্থা না থাকার কারণে পানিটা ঠিকমতো চলমান থাকছে না। তৃতীয়ত হচ্ছে আমরা সচেতনতার অভাব, ড্রেনের মধ্যে চিপসের কাগজ ময়লা ফেলে আমরা ড্রেনটাকে বন্ধ করে রেখে দেই এবং এই নদীর যে বহমান প্রক্রিয়া এটা রুদ্ধ হয়ে যায়। জি সমাধানটা যদি একটু সমাধান বলতেন হচ্ছে জনাব এই তামিম। এই সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছে তাদের সাথে বসে আলোচনা করে সুন্দরভাবে ড্রেনের ব্যবস্থা করে এবং পুরসভার যে প্ল্যানিং অফিসার আছে জি তার সাথে কথা বলে ডিসিশন নিয়ে সকলকে সাথে নিয়ে সুন্দর ড্রেনের ব্যবস্থা তৈরি করে ইনশাআল্লাহ সেটা কমপ্লিট হয়ে জি অনেক ধন্যবাদ জনাব তামিম, অনেক ধন্যবাদ। জনাব বাবু আপনার কাছে আসতেছে, আপনি কি করবেন? অনেকদিন ধরে এই জলবদ্ধতা নিয়ে কাজ করে এসেছি। জি সমাধানটা যদি বলেন। সমাধানটা আমি বলবো, আমাদের যে মৎস্য ঘেরের কথা বলা হয়েছে, প্রথম হলো এই মৎস্য চাষিদের সাথে আমাদের বসতে হবে, আচ্ছা তাদের সাথে পরামর্শ করে কোথায় কোথায় বাধাপ্রাপ্ত সেই জায়গা দিয়ে আমরা একটা খাল তৈরি করে দেব এবং উভয়ের পানি, কারণ ঘের চাষও যারা করছে তাদেরও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, বর্ষা হলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এবং তাদের নিয়ে বসে এবং আমাদের যে পানি উন্নয়ন বোর্ডের যারা আছেন তাদের নিয়ে বসে একটা সঠিক সমাধান বের করা, এই পানিটা আমরা কিভাবে বের করব সেটা হবে আগের কাজ। তারপরে আছে আমাদের খাল খনন, নদী খনন, এটা হলো বৃহৎ পরিসরে বসা, কারণ আমাদের এখানে যারা সংসদ সদস্য যারা আছেন তাদের সম্পৃক্ত করা, প্রশাসন পানি উন্নয়ন বোর্ডের যারা এক্সেন আছে তাদেরকে নিয়ে তাদের নিয়ে করবেন। সম্পৃক্ত বাবু করে সাহেব আপনার এটা একটা আপনার জল- পরিকল্পনাটা খুব ভালো যে যাদের কারণে জলাবদ্ধতা তৈরি হচ্ছে ঘেরের কারণে, ঘেরের লোকদের নিয়েও বসা, কারণ তারাও যেন ক্ষতিগ্রস্ত না হয়, কারণ তারাও একটা অর্থনৈতিক কর্মকাণ্ডে আছেন। তাদেরকে নিয়ে সরকারের বিভিন্ন সংস্থাকে এগুলো একসাথে করে একটি সঠিক কর্ম পরিকল্পনা খাল খননের মধ্যে দিয়ে এই সমস্যার সমাধান করবেন। খুবই চমৎকার আপনার পরিকল্পনা। আপনাদের কাছে আমাদের প্রশ্ন শেষ, এবার যেতে চাই আমাদের যারা এখানে স্থানীয় ভোটার আছেন, গণমাধ্যম কর্মীরা আছেন, তাদের কাছে শুনতে চাই আপনাদের এলাকার স্থানীয় কোনো সমস্যার কথা বলুন যেটা সমাধান আপনারা আগামীতে যিনি উপজেলা চেয়ারম্যান হবেন তার কাছে চান। কে প্রথম প্রশ্ন করবেন? এখানে আপনি দাঁড়িয়ে যদি আপনার নাম এবং আপনার পরিচয় এবং প্রশ্নটা যদি বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল ওয়ারিস খান চৌধুরী, আমি সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা যখন উপজেলা চেয়ারম্যান হবেন তখন আপনাদের অধীনে একটি সমাজসেবা অধিদপ্তর বলে একটা অধিদপ্তর থাকবে। এই অধিদপ্তরে
আপনারা বিভিন্ন মানুষের সাহায্য করা হয় সরকার থেকে, মাসিক ভিত্তিতে বিধবা ভাতা, পঙ্গু ভাতা, জি, বিভিন্ন রকম সরকারি ভাতা দেওয়া হয়। জি জি, এগুলোর প্রায় অংশ দেখা যায় যে দুর্নীতিগ্রস্ত ভাবে তাদের অন্যান্য নাম চলে যায় যারা সুস্থ আছে। আচ্ছা, তার মানে যাদের পাওয়ার কথা তারা পাচ্ছে না। আচ্ছা, তারা যেন পান সেজন্য হ্যাঁ, ওনারা কি ব্যবস্থা নেবেন এটি আপনার প্রশ্ন? এবং আপনাদের কাছে পরবর্তীতে যেতে পারে না তারা, এটা তাদের অভিযোগ করেছে আমাদের কাছে। ফলে এই বিষয়ে আপনারা কি করবেন? আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, অনেক ধন্যবাদ। জি, আপনি বসুন। জনাব সুশান্ত কুমার মণ্ডল, খুব ছোট্ট করে 1 মিনিট সময়ের মধ্যে যদি বলেন যে সমাজসেবা অধিদপ্তরে যে অনিয়মটা চলছে, অধিদপ্তরের যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই কার্ডটি প্রদান করেন ইউপি সদস্যরা। আচ্ছা, ইউপি সদস্য আইডেন্টিফাই করে কার্ডটি প্রদান করেন, জি, তখন তারাই যেটিকে দেন সেটি কিন্তু মূল্যায়ন হয়। তাহলে ইউপি সদস্যদের কাছে আসলে হ্যাঁ, এই কাজটি করতে হবে। হ্যাঁ, করতে হবে। আমার শওকত, আপনি সমাজসেবা অধিদপ্তর উপজেলা পরিষদের একটা পার্ট। জি, আমরা সবই জানি। বলছি যে এখানে দুর্নীতির যে সমাজসেবা সমস্যাটা কি অধিদপ্তর করা ভালো যায়? ভালো কাজ করে, সেগুলো হলো প্রথমত মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদানটা তাদের মাধ্যমে জনাব হয়। শওকত, আমাদের সময় এবং কিন্তু খুব কম, এখানে আপনাকে একটু স্পেসিফিক্যালি উত্তর দিতে হবে। আমাদের প্রশ্ন হচ্ছে না, এই ওনার যে, প্রশ্নটা শুনেছি তো, হ্যাঁ, আমি ওটা, আপনি শুধু স্পেসিফিক উত্তরটা দেন যে উনি বলেছেন এই যে স্বচ্ছতা অনিয়মটা নেই, যা হচ্ছে, পাওয়ার কথা তারা পায় না। জি, এই যে অনিয়মটা হচ্ছে, অনিয়মটা হ্যাঁ। কিভাবে রোধ করবেন আপনি? এখানে অনিয়মটা যেটা হয় সেটা হচ্ছে যে এখানে বিভিন্নভাবে রাজনৈতিক তদবির হয়, ব্যক্তি প্রভাবে তদবির হয়। সেই কারণে দেখা যায় আমরা অনেকেই আপন লোককে প্রোভাইড করতে যেয়ে একজন যোগ্য ব্যক্তি বাদ হয়ে যায়। এটা হলো স্বচ্ছতা এবং নিরপেক্ষতার অভাব। যদি স্বচ্ছতা এবং নিরপেক্ষভাবে প্রকৃত পাওনাদারকে যাচাই করা যায় তাহলে উপেক্ষিত হবে না। এইটা কিভাবে করা সম্ভব? এটা সব যাচাই বাছাই, আবেদনগুলোকে যাচাই বাছাই তদারকির মাধ্যমে, আচ্ছা, ওনারা লিস্ট দেবেন, কিন্তু করলে সেটা তদারকির মাধ্যমে যাচাই করতে হবে ওই লোকটা সঠিক না বেঠিক। আচ্ছা আচ্ছা, বাহ, তাহলে চমৎকার। সঠিক জিনিসটা জি পাওয়া জি, যাবে। ধন্যবাদ জনাব শওকত। তারপরে সঠিক যাচাই বাছাই লিস্ট পাঠালেই হবে না, যাচাই বাছাই করে পরে এটা প্রকৃত ফাইনালাইজ করতে পাওনাদারকে হবে, দিতে হবে। প্রকৃত মানুষকে বের করতে হবে। অ্যাডভোকেট তামিম, মেসেজটা যখন শুনবো যে সঠিক ব্যক্তি না পেয়ে ভুল ব্যক্তি পেয়েছে, যার পার কথা সে পায় নাই, সাথে সাথে মনিটরিং সেল গঠন করে দ্রুতভাবে 3 নম্বর পর্যায় থেকে সেই ব্যক্তিকে ডেকিয়ে, এবং যার দরখাস্ত ছিল ডাকানোর পরে আমাদের উপজেলা পরিষদের একটা আইন আছে, সেই আইন অনুযায়ী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে সেই অফিসারকে এবং সংশ্লিষ্ট যারা জড়িত তাদেরকে দ্রুত ব্যবস্থা নিয়ে, যাতে করে পরবর্তী এ ধরনের ক্রাফটের সাথে জড়িত না থাকে এবং সঠিক ব্যক্তি সঠিক বয়স্ক ভাতা, বিধবা ভাতার জন্য সঠিক হাতে পৌঁছে যায়। বাহ, চমৎকার, ধন্যবাদ That's it. অ্যাডভোকেট তামিম। জনাব বশির রহমান বাবু, আমি প্রথমেই বলতে চাই, এটা আমি গতকালকেও এই বিষয়টা নিয়ে এক জায়গায় আমি বক্তব্য দিয়েছি। জি, আজকে বলেন সেই আপনি কি বক্তব্যের করবেন? একই বক্তব্য দেব, যারা এই পাওয়ার যোগ্য সেইভাবে, তবে কিভাবে, যদি এই পাওয়ার পরে যেন অভিযোগ বক্স থাকবে এবং অভিযোগ বক্সে ফেলাবে প্রতিদিন, সেই অভিযোগ বক্সে যারা অভিযোগগুলো দিয়ে যাবে সেগুলো পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখা হবে সেই অভিযোগের বিষয়টা। তদন্ত করে যদি সঠিক হয় তাহলে সেটা সঠিক হবে, আর যদি সঠিক না হয় তাহলে সেটা পরিবর্তন হবে। এটা আমি ওয়াদা করে যাচ্ছি। বাহ, চমৎকার, অনেক ধন্যবাদ জনাব বশির রহমান বাবু। এবারে আমরা আরেকটা প্রশ্ন নিতে চাই, দেখি। জি, আপনি। আমার নাম জ্যোৎস্না দত্ত, আমি একজন ব্যবসায়ী, পাশাপাশি বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক। আসলে আমি বলতে চাই যে সাতক্ষীরা জেলা কোনো শিল্প কারখানা নেই, কাজেই নারীদের কিন্তু কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই। আমাদের 4 জন উপজেলা প্রার্থী, ওনারা যে নারীদের কথা বললেন, আমি বলবো বিশেষ করে অ্যাসিড নিক্ষেপ, বেকার এবং পাচার হয়ে যাওয়া, তালাকপ্রাপ্ত, ধর্ষণ, পাচার হয়ে ফিরিয়ে আসা, এইসব নারীদের জন্য আপনাদের কি অঙ্গীকার, সেটা বাহ, একটু যদি খুবই বলতেন। খুবই সময়োপযোগী প্রশ্ন, অনেক ধন্যবাদ জনাব সুশান্ত কুমার মণ্ডল। এই যে নারীরা পাচার হয়ে যাচ্ছেন, বিভিন্ন রকম নির্যাতনের শিকার হচ্ছেন, তাদের পুনর্বাসনের জন্য আপনাদের কি পরিকল্পনা? ধন্যবাদ। আসলে পাচার হয়ে ফিরে আসা এবং অ্যাসিড নিক্ষেপে যারা আছেন তাদের জন্য আমার মনে হয় আমাদের বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয় রয়েছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ে যদি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে যদি পুনর্বাসন কেন্দ্র তৈরি করা যায়, সেটি আমরা প্রশ্নটি পেলাম, যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে আমি চেষ্টা করব যে একটি পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা স্থাপন করার জন্য। অনেক ধন্যবাদ জনাব শওকত।
না, পাচার যেগুলো হচ্ছে এখানে আইন শৃঙ্খলা কিছু এখানে ত্রুটি বিচ্যুতি আছে। তারা যদি বর্ডারের সিকিউরিটিটা তেমন বাড়িয়ে দেওয়া হয়, এগুলো হয় না, তারপরেও হচ্ছে। এবং এখানে অ্যাসিড নিক্ষেপ এবং নারীদের নির্যাতনের ব্যাপারে যেটা সরকারের যে উদ্যোগ আছে, উপজেলা পরিষদের একটা মন্ত্রণালয় আছে, বিভাগ আছে, 19টা বিভাগের মধ্যে একটা বিভাগ। এই বিভাগের মাধ্যমে তাদেরকে সামাজিকভাবে প্রতিষ্ঠা করা এবং উপার্জনক্ষম করা একটা উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। আচ্ছা, তাদেরকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে পুনর্বাসন করা যেতে পারে। জি। অ্যাডভোকেট তামিম। ধন্যবাদ। বর্তমান সরকার লিগ্যাল এইড নামে একটি সংস্থা আছে আমাদের, যেখানে বিনা আইনে সেবা প্রদান করে থাকেন। এবং যে কিডন্যাপিং অর্থাৎ যে এগুলো হচ্ছে, এগুলো আমাদের জনসংখ্যার সৃষ্টি করতে হবে। অনেকেই ভুলবশত একজনের হাত ধরে চলে যায়, অনেক কম বয়স্ক মেয়েরা, যেটাকে আমরা নিয়ে যাই, সেটাকে রুদ্ধ করতে হবে। দ্বিতীয়ত অ্যাসিড নিক্ষেপ, আমরা যারা যুব সমাজ আছি প্রত্যেকটি যুব সমাজের সচেতনতামূলক, কারণ তাকে শেখাতে হবে তার পরিবারে বোন আছে, তার পরিবারের আত্মীয় হতে পারে, এই ধরনের কাজ থেকে বিরত রাখার পাশাপাশি তাদেরকে এইভাবে মোটিভ করতে হবে যে এই কাজ থেকে বিরত থাকার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে, এই ধরনের যদি আটফাচল হয়েও যায় মন্ত্রণালয়ের সাথে বসে ইনশাল্লাহ সাতক্ষীরা উপজেলাতেই আমি যদি আপনাদের নির্বাচিত হতে পারি, তাদের সব অবশ্যই একটি সুন্দরভাবে কর্মসংস্থানের পাশাপাশি তাদের আবাসন প্রকল্প তৈরি করবে। অনেক ধন্যবাদ। Thank you so জনাব much. মশিউর রহমান বাবু, আপনার উত্তর। হ্যাঁ, ধন্যবাদ। আমি যদি চেয়ারম্যান হতে পারি, তা যখনই আমি আমার কাছে এটা আসার সাথে সাথে আমি তাদের, যেমন সরকারের পুনর্বাসন প্রকল্প অনেক জায়গায় চলছে, তার সাথে এটা সম্পৃক্ত করে তাদের জন্য একটা কোটা রেখে সেখানে যদি তাদের ওই আবাসনের ব্যবস্থা করা, এবং সেই সাথে সাথে তাদের যে অর্থনৈতিক চাঙ্গা করার জন্য আমি সরকারের সহযোগিতা নিয়ে বা সমাজসেবা আছে তাদের দিয়ে তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। বাহ, এটা- চমৎকার, অনেক ধন্যবাদ। এরপরে কে আছে, কে প্রশ্ন করবেন? সম্ভাব্য 4 জন প্রার্থীর কাছে আমার প্রশ্ন, যে উপজেলা প্রশাসন সহ যে প্রকল্প ভিত্তিক যে কার্যক্রমগুলো চলবে বা হবে আগামীতে, সেখানে তারা কতটুকু দল মত ধর্ম ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে এবং স্বচ্ছতা জবাবদিহিতার সাথে দুর্নীতিমুক্তভাবে কাজ করবেন, এটা আমার প্রশ্ন। জি, এটা একটা খুবই দেখা যায় যে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবার পর তারা একটা দলের মধ্যে বা কিছু লোকের মধ্যে কনফাইন্ড হয়ে যান, তার বাইরে উঠতে পারেন না, সবার হতে পারেন না, এবং এটা সব জায়গাতে দেখা যায় হয়ে যায়। এটা থেকে কি করে মুক্ত থাকবেন জনাব সুশান্ত কুমার মণ্ডল? ধন্যবাদ। আমি তো আমার অঙ্গীকার নামে প্রথমে বলেছি যে 4,07,000 ভোটারের জন্য উন্মুক্ত থাকবে। তবে এখানে যে প্রকল্পগুলো হবে, যে প্রশ্নটি করা হয়েছে, প্রকল্পের সাথে যারা সংশ্লিষ্ট তার সাথেও সাতক্ষীরা সুশীল সমাজের মানুষকে আমি সম্পৃক্ত করতে চাই, যাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হয়। চমৎকার। জনাব শওকত। উপজেলা পরিষদে প্রায় 19টা বিভাগ আছে এবং 19টা বিভাগে আমাদের যে সরকারের যে বরাদ্দ থাকে, এখানে ওই বিভাগবারই বিভাজন থাকে, একটা টাকা আরেকটা ফান্ডে ডাইভার্ট করার সুযোগ থাকে না। কিন্তু এর মধ্যে সবচেয়ে হলো রাস্তাঘাটের উন্নয়নের বরাদ্দটাই বেশি, শিক্ষা খাত, কৃষি খাত, সমাজসেবা। জি, এবং এটা যেন ঠিক মতো হয় সেজন্য কি হ্যাঁ, করবেন? এইটা প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রেই হলো নিরপেক্ষতা, স্বচ্ছতা, এটা যদি সঠিক থাকে তাহলে বাস্তবায়ন। আপনার পয়েন্টস পরিষ্কার। অ্যাডভোকেট তামিম। অ্যাকচুয়ালি আমরা উপজেলা পরিষদ নির্বাচনের বর্তমান সরকার দেওয়ার একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটি হচ্ছে প্রত্যেকটি প্রান্তিক মানুষের বর্তমান সরকারের উপর সঠিকভাবে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে প্রধান সত্য। দ্বিতীয়ত হচ্ছে যে প্রত্যেকটি মানুষ অল ইকুইটি বিফোর ল, এখানে সর্বোচ্চ কোনো দল নাই, দল মত নির্বিশেষে আমি সবার ভোটেই নির্বাচিত হয়েছি। আমি ঘুষ গ্রহণ করব না, ঘুষ নিব না, প্রয়োজনে প্রান্তিক মানুষদের কাছে দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে যে তাদের উপহার পৌঁছে দেবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট তামিম। মশিউর রহমান বাবু। আমি প্রথমেই বলতে চাচ্ছি একটাই কথা, যে প্রকল্পগুলো করা হবে, যেখানে করা হবে সেখানেই আমি নিজে দেখে নেব সেই প্রকল্প মাফিক সেই কাজটা, সেই প্রজেক্টটা ঠিক সঠিকভাবে হয়েছে কিনা। এই যে চমৎকার অঙ্গীকার আপনারা করলেন, একটা শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের পরবর্তীতে তারা সৌহার্দ্য সম্প্রীতির মধ্যে দিয়ে একে অপরকে সহযোগিতা করবেন, কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করবেন। আমরা প্রার্থনা করি সারা বাংলাদেশ জুড়েই এমন পরিবেশ সৃষ্টি হোক যেটা সাতক্ষীরার 4 জন পদপ্রার্থী অঙ্গীকার করেছেন।
আজকে চমৎকার তর্ক বিতর্ক হলো। আমরা প্রার্থীদের পরিকল্পনা রূপকল্প সম্পর্কে শুনলাম এবং তাদের ইতিহাস সম্পর্কে জানলাম। স্থানীয় সমস্যার সমাধান কি করে করবেন সেটি জানলাম। আমাদের স্থানীয় ভোটাররা, গণমাধ্যম কর্মীরা তারাও প্রশ্ন করেছেন। সব কিছু মিলিয়ে একটা জবাবদিহিতামূলক পরিবেশের মধ্যে দিয়ে আজ আমরা আমাদের নির্বাচনের আগের এই আলোচনা অনুষ্ঠান তর্কে বিতর্কে উপজেলা নির্বাচন করতে পারলাম। আশা করছি এমন করেই সারা বাংলাদেশ জুড়ে আমরা যাব এবং সেখানে উপজেলা প্রার্থীদের সামনে দাঁড়াবো, তাদেরকে প্রশ্ন করব এবং এভাবেই সারা বাংলাদেশে গণতন্ত্রের চর্চাকে, জবাবদিহিতার চর্চাকে আমরা উজ্জীবিত করব এবং সেটি আমরা রক্ষা করব। দেখা হবে আপনাদের সাথে আবারও কোনো উপজেলায় গিয়ে, এবং ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।